ছোট্ট বন্ধুরা, আমি ঝুমা তোমাদের প্রিয় আর্ট ফ্রেন্ড চলে এসেছি মজার মজার সব ক্রিয়েটিভ আর্ট ও ক্রাফট আইডিয়াস নিয়ে। এটিএন বাংলার নিয়মিত আয়োজন আর্ট অ্যান্ড ক্রাফটের আজকের পর্বে। বন্ধুরা, আজ আমাদের আর্ট অ্যান্ড ক্রাফট সেটে আমার সাথে আছে দুজন ছোট্ট বন্ধু, নেহান এবং আরিশা। হ্যালো হ্যালো আপু, কেমন আছো তুমি? আমি ভালো আছি, তোমরা কেমন আছো? আমরা অনেক ভালো আছি। চলো তবে আমরা অনুষ্ঠান শুরু করি। ওকে আপু। ছোট্ট বন্ধুরা, শুরু করছি আর্ট অ্যান্ড ক্রাফটের ফার্স্ট সেগমেন্ট ইজি আর্ট। আর ইজি আর্টে আজকে আমরা দেখে নিব ওয়াটার কালার এবং প্যাস্টেল কালার একত্রে মিশিয়ে কিভাবে মাছ আঁকতে হয়। আমরা আজকে একটা সামুদ্রিক মাছ আঁকবো। অনেক কালারফুল হয় সামুদ্রিক মাছগুলো। আমরা অনেক সময় আমাদের ইচ্ছে করে ওয়াটার কালার করতে, আবার অনেক সময় ইচ্ছে করে প্যাস্টেল কালার করতে। কিন্তু প্যাস্টেল কালার আগে করে তারপর যদি আমরা সেটার উপরে ওয়াটার কালার করি, দারুণ একটা ইফেক্ট আসে এবং মাছের গায়ে যে পানি লেগে থাকে সেই পানি পানি একটা ফ্লেভার আসে। চলো আমরা আজকে সেই পদ্ধতিটা শিখবো। তার আগে আমরা একটা মাছ এঁকে নিই। আমরা শুরুতে মাছের চোখটা এঁকে নিব। এরপরে এটা কি? মুখ। এই আমাদের মাছের লেজ। এই কিন্তু আমাদের মাছ আঁকা হয়ে গেল, তাই না? এবারে এটাতে আমরা কালার করব। কালো দিয়ে দিচ্ছি আমরা চোখে। আমরা কিন্তু প্যাস্টেল কালার করে নিচ্ছি, তাই না? এই ভেতরেও একটু কালো দিয়ে নিচ্ছি। এই জায়গাগুলোতে আমরা একটু লাল দিয়ে নিচ্ছি। ডানাগুলোতেও আমরা একটু লাল দিয়ে নিব। আচ্ছা নেহান, তুমি কি জানো মাছ একটি শীতল রক্ত বিশিষ্ট মেরুদণ্ডী প্রাণী? হ্যাঁ। তোমরা কি মাছ খাও? হ্যাঁ, আমার মাছ অনেক পছন্দ। হ্যাঁ, মাছ কিন্তু অনেক পুষ্টিকর খাবার, তাই না? হ্যাঁ। আচ্ছা, আমরা সব জায়গায় আরপট্টু করে কেন লাল দিচ্ছি? আমরা ইচ্ছে মতো রং দিতে পারি। হ্যাঁ, ইচ্ছে মতো রং দিয়ে তারপর আমরা এটার ভেতরে ওয়াটার কালার করব। ওকে আপু। আচ্ছা নেহান, তুমি কি জানো মাছ ফুলকার সাহায্যে শ্বাস প্রশ্বাস নেয়? হ্যাঁ। এবং পাখনার সাহায্যে চলাচল করে। হ্যাঁ। আচ্ছা, তোমরা কি জানো যে মাছ কিভাবে ঘুমায়? না, জানি আপু। কিভাবে ঘুমায়? বেশিরভাগ মাছের চোখেই পাপড়ি নেই, এই জন্য তাদের চোখ বন্ধ করতে অসুবিধা হয়, তারা চোখ বন্ধ করতে পারে না। হ্যাঁ, তাকিয়েই ঘুমায়, তাই না? হ্যাঁ। চোখ মেলেই ঘুমায়। হ্যাঁ। এই যে আমাদের পছন্দ মতো জায়গায় আমরা পছন্দ মতো কিছু রং দিয়ে নিচ্ছি। হ্যাঁ, আমরা একটু সাদাও দিয়ে নিব। সাদাটা দেখা যাচ্ছে না, কিন্তু এই সাদাটাই ভীষণ সুন্দর লাগবে আমরা যখন ওয়াটার কালার দিয়ে নিব। ছোট্ট বন্ধুরা, তোমরা টিভি স্ক্রিনের সামনে যারা বসে আছো তারা হয়তো সাদা রংটা বুঝতে পারছো না কিভাবে দিয়েছি। আমরা যখন এটার মধ্যে ওয়াটার কালারটা দিব তখনই তোমরা বুঝতে পারবে যে এটার এফেক্টটা কিরকম হয়। একটু ডট ডট দিয়ে নিচ্ছি। একটু ছাই রঙও নিয়ে নিতে পারি আমরা। এই তো আমাদের কিন্তু প্যাস্টেল কালার করা শেষ। এবারে আমরা একটু ওয়াটার কালার নিয়ে নিব। নিচ্ছি আমরা গাঢ় হলুদ এবং হালকা হলুদ। দেখেছো ভেতরে টেক্সচার গুলো যে সব বোঝা যাচ্ছে? হ্যাঁ। এই যে লাল রং, এটার উপর দিয়ে আমরা দিতে পারবো। দেখেছো লালটা কিন্তু লালই আছে, তাই না? হ্যাঁ। এবারে আমরা গাঢ় হলুদটা নিয়ে নিচ্ছি। এটা আমরা লেজে দিয়ে নিব। এই যে দেখো, এখানে আমরা সাদা রং দিয়েছি না? এখানে লেজের অংশটা কেমন হয়েছে দেখেছো? অনেক সুন্দর লাগছে। দেখো এবারে আমরা এই গাঢ় রংটা দিয়ে দিব ওপর থেকে। দেখো ভেতরে সব কালারগুলো বোঝা যাচ্ছে না? হ্যাঁ।
আমরা এই নিচের দিকে আবার একটু লাইট কালার দিয়ে নেব। তখন একটা সুন্দর টেক্সচার হবে। এবারে আমরা নিচের দিকে হালকা হলুদটা দিয়ে নেব। দেখো ভেতরের কালারগুলো কিন্তু বোঝা যাচ্ছে, তাই না? এই যে আগে আমরা প্যাস্টেল কালার করে নিলাম, তার উপরে যদি আমরা চাই যে আমরা কালার করতে করতে এরকম হয়ে গেল, এটার উপরে চলে গেল, কোনো সমস্যা নেই, ভেতরের কালারটা বোঝা যাবে। এটা সুন্দর হয়ে গেছে মিক্স। হ্যাঁ, এই যে এটার উপরে চলে গেল, হ্যাঁ, কোনো অসুবিধা নাই, আমার একটা রঙের সাথে মিশে অন্য রং হবে না। এবারে যদি আমরা চাই যে আমরা এটার ভেতরে আবার একটু ডট দিব, সেক্ষেত্রে আমরা একটু সাদা রং নিয়ে নিব। আমরা একটু সাদা রং নিয়ে নিচ্ছি। সাদা রং দিয়ে আমরা কোথাও কোথাও একটু টেক্সচার দিয়ে দিব। আপু এই সাদা রংগুলো কি মাছের আঁশ? না, আঁশ না, এটা ওই যে সামুদ্রিক মাছের বিভিন্ন ধরনের ডট থাকে, এই তো। তারপর যদি আমরা চাই যে আমরা আশেপাশে একটু ব্লু দিব, সেগুলো আমরা দিতে পারি, এটা আমাদের ইচ্ছে মতো। ওয়াটারের মতন। হ্যাঁ, তারপরে যদি আমরা চাই যে একটু গাঢ় রং দিয়ে কোথাও কোথাও আমরা একটু ডিজাইন করে দেব, সেটাও আমরা চাইলে পারি। আমরা একটু সামান্য ব্লু নিয়ে নিচ্ছি। ব্লুর সাথে ইয়েলো মিশলে কি হয় বলো তো? গ্রিন। গ্রিন। জাস্ট আমরা একটু টেক্সচার দিয়ে দিব উপরের দিকে। আপু এখন মাছটাকে দেখতে অনেক সুন্দর লাগছে, রিয়েল লাইফের মতন। হ্যাঁ আপু। আরিশা, তোমার সবথেকে ফেভারিট ফিশ কোনটা? সবথেকে প্রিয় মাছ ইলিশ মাছ। নাইস ওয়ান। এই তো আমাদের মাছ আঁকা শেষ। ওয়াও আপু, অনেক সুন্দর লাগছে। চলো তবে আমাদের বন্ধুদের দেখিয়ে আসি কেমন হলো মাছ আঁকা। ওকে আপু। ছোট্ট বন্ধুরা দেখে নিলে খুব সহজে আমরা কি করে মাছ এঁকে নিলাম। বন্ধুরা চলে যাচ্ছি আর্ট অ্যান্ড ক্রাফটের সেকেন্ড সেগমেন্ট ক্রিয়েট উইথ ফানে। আর ক্রিয়েট উইথ ফানে আজকে আমরা দেখে নিব স্টোন ক্রাফট। আজকে আমরা স্টোন ক্রাফট করব। আমার হাতে কি তোমরা বড় একটা স্টোন দেখতে পাচ্ছ? হ্যাঁ। এবং এই স্টোনটা কিন্তু রাখা যায়, দেখো এইভাবে রাখা যায়, এভাবে রাখা যায়, তাই না? হ্যাঁ। আমরা ধরো স্টোনটাকে এইভাবে রাখবো, রেখে আমরা কি তৈরি করব? একটু স্টোনটার শেপ দেখে আমাদের নির্বাচন করতে হবে যে কি বানানো যায়। তা আমার মনে হচ্ছে এভাবে যেহেতু বসে আছে, এটাকে যদি আমরা প্যাঁচা তৈরি করি তখন দেখতে ভীষণ ভালো লাগবে। হ্যাঁ। চলো তবে আমরা এটাকে প্যাঁচা বানাবো। আমাদের প্যাঁচার ড্রয়িংটা কেমন হবে সেটা আমরা হালকা করে একটু এঁকে নিব। ওকে আপু। বড় করে আমরা দুটো চোখ এঁকে নিব। চোখের নিচে কি থাকে প্যাঁচার? নাক। নাক এবং ঠোঁট একটাই, তাই না প্যাঁচা? আমরা এবারে সরাসরি রঙে চলে যাব। ওকে আপু। আপু আমরা সাদা নিয়ে নিচ্ছি। প্যাঁচা তো ধূসর রঙের হয়, সাদা হয় হুতুম প্যাঁচা। আমরা এখানে কালারফুল করে তৈরি করব। কেন বলো তো? কেন? কারণ এটা তো ক্রাফট, আমরা ঘরে সাজানোর জন্য ব্যবহার করব, এই কারণে আমরা এটা কালারফুল করে তৈরি করছি। হ্যাঁ, এটা শো পিসের মতো ইউজ হবে না? আমরা যদি চাই যে পুরোটাকে আমরা খুব সুন্দর করে রঙে ফুটিয়ে তুলবো, সেক্ষেত্রে আমাদের পুরো স্টোনটাকে আগে হোয়াইট কালার করে নিতে হবে। পুরো স্টোনটাকে যদি আমরা আগে হোয়াইট কালার করে নিই, তখন যে কোনো রং স্টোনটার উপরে খুব সুন্দরভাবে ফুটবে। আমরা সাইডগুলোতে কি করছি? ব্ল্যাক কালার দিয়ে নিচ্ছি। ওকে আপু। আচ্ছা আপু, আমরা এটা কেন দিচ্ছি? আমার স্টোনের কালারটা যেন বোঝা না যায়। ওকে আপু। আপু প্যাঁচা কি সবসময় গাছেই থাকে? হ্যাঁ। ও ঘুরেও বেড়ায়। তুমি জানো প্যাঁচা সকালবেলা ঘুমায় আর রাত্রেবেলা জাগনা থাকে? হ্যাঁ জানি। উল্টো পাশে আমরা কালো রং করে কিন্তু উল্টো পাশেও একটা ড্রয়িং করে ফেলতে পারি। হ্যাঁ। আমরা পুরোটা কালো করে ফেলি, তখন দুই পাশ থেকেই দেখতে ভালো লাগবে।
আপু আমরা কি একটা এরকমই স্টোন নিয়ে এখানে কোনো অন্য কিছু আর্ট করলেও কি হ্যাঁ আমরা যে কোনো কিছু আঁকতে পারি। বন্ধুরা আমরা কিন্তু ফ্যাব্রিক কালার ব্যবহার করছি, অ্যাক্রিলিক কালার অথবা ফ্যাব্রিক কালার আমাদের ব্যবহার করতে হবে, তাহলে যেটা হবে যেটা স্থায়ী হয়ে যাবে। এটা আমরা কি বানাচ্ছি? ফেসটা প্যাচার ফেস ইয়েলো কালার। হ্যাঁ আমরা এখানে ইয়েলো কালারই দিব। প্যাচারটা ফেস অনেক সুন্দর হচ্ছে। আমরা অরেঞ্জ কালার একটু ডানার অংশ দিই, কেমন? ওকে আপু। এই অরেঞ্জের সাথে সামান্য সাদা মিশিয়ে একটা লাইট অরেঞ্জ কালার হবে, এটা আমরা এই জায়গাটাতে দিই। আমার মনে হয় ঠোঁটটা যদি আমরা লাল দেই তবে বেশি ভালো লাগবে। হ্যাঁ এবারে আমরা মুখের অংশটা একটু হাইলাইট করে দিব। এই ডানার মধ্যে আমরা একটু নকশা করে নিব। এবারে যতক্ষণ না পর্যন্ত আমরা চোখটা সুন্দর করে দিচ্ছি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের প্যাচাটা বোঝা যাচ্ছে না, তাই না? এবারে আমরা কালো রং নিয়ে নিচ্ছি। কালো রংটা নিয়ে খুব সুন্দর করে আমাদের চোখটাকে ডেকোরেশন করতে হবে। দুটো চোখ হয়ে গেল, অনেক সুন্দর লাগছে। আমরা এরপরে আমাদের পছন্দ মতো আমরা ডেকোরেশন করে নিব। ওকে আপু। আমাদের যদি মনে হয় যে আমরা কোথাও একটু ডেকোরেশন করে নিব, করে নিতে পারি। আপু প্যাচাটা দেখতে অনেক অনেক সুন্দর লাগছে। হ্যাঁ এবারে একটা জিনিস আমাদের বাকি রয়ে গেছে, চোখের পাপড়ি। হ্যাঁ এটা কি মেয়ে আউল থাকবে? কেন ছেলে হলে চোখে পাপড়ি হয় না? কিন্তু এত বড় বড়। এবার দেখো উল্টো পাশটা কিন্তু আমাদের একেবারে ব্ল্যাক, তাই না? এই যে উল্টো পাশটা, এটাকেও আমরা একটু চোখ তৈরি করে দেই। এটা দেখতে ভূতের মতন লাগছে। ভূত প্যাঁচা, তাই না? হ্যাঁ এটা ছোট দিয়ে দাও তাহলে পুরাই ভূত লাগবে। আচ্ছা এই পাশেও আমরা একটা প্যাঁচার মতো তৈরি করে নিলাম। আপু এটা দেখতে তো আসল প্যাঁচার মতন লাগছে। হ্যাঁ এই পাশে আমরা ডানা দিয়ে দিব। আমরা এই পাশে প্যাঁচাও আঁকতে পারতাম, আমরা চাইলে মাছ আঁকতে পারতাম, আমাদের পছন্দ মতো অনেক কিছু কিন্তু তৈরি করতে পারতাম। হ্যাঁ প্যাঁচার চোখটা যত সুন্দর হয় প্যাঁচাটা দেখতে কিন্তু তত ভালো লাগে। হ্যাঁ এটা তো কিউটি প্যাঁচার মতন সুন্দর হচ্ছে। তাই? হ্যাঁ এখন এটা বউ প্যাঁচা, তাই না? হ্যাঁ এটা বউ প্যাঁচা। এই যে দেখো বউ সাজিয়ে দিলাম। হ্যাঁ অনেক সুন্দর লাগছে। এবার নাকের অংশ দুইটা, তাই না? এই তো আমাদের কিন্তু প্যাঁচা তৈরি হয়ে গেল। অনেক সুন্দর লাগছে। আমরা এটাকে যখন এইভাবে সেটিং করে রাখবো, এই পাশ থেকেও একটা প্যাঁচা দেখা যাবে, এই পাশ থেকেও একটা প্যাঁচা দেখা যাবে, তাই না? একদম ফেলে দেওয়া স্টোনটা কি সুন্দর আমাদের পেপার ওয়েট হিসেবে কাজ করবে, আমাদের টেবিলের উপরে ডেকোরেশন পিস হিসেবে কাজ করবে, তাই না? হ্যাঁ চলো তবে আমাদের বন্ধুদের দেখিয়ে আসি কেমন হলো প্যাঁচা তৈরি। ওকে আপু। আপু ছোট্ট বন্ধুরা দেখে নিলে স্টোন ক্রাফটে আমরা কি করে স্টোনের উপরে প্যাঁচা এঁকে নিলাম।
বন্ধুরা, আর্ট অ্যান্ড ক্রাফটের থার্ড সেগমেন্ট দ্য আর্ট পাইওনিয়ারে আজকে আমরা জেনে নিব জনপ্রিয় চিত্রশিল্পী মনিরুল ইসলাম সম্পর্কে। আচ্ছা, তোমরা কি চিত্রশিল্পী মনিরুল ইসলাম সম্পর্কে জানো? না তো আপু। চলো তবে জনপ্রিয় চিত্রশিল্পী মনিরুল ইসলাম সম্পর্কে আমরা স্ক্রিনে দেখে আসি। ওকে আপু। শিল্পী মনিরুল ইসলামের জন্ম 1943 সালে। তিনি চারুকলা অনুষদ থেকে 1966 সালে শিক্ষা সমাপন করেন। এরপর বছর তিনেক চারুকলা অনুষদেই শিক্ষকতার দায়িত্ব পালন করেন। শিক্ষকতার দায়িত্ব পালন করেন 1967 থেকে 1969 সাল পর্যন্ত এবং তার বিষয় ছিল চিত্রকলা। তিনি প্রথম পর্যায়ে জল রং ও তেল রঙে বেশ কিছু কাজ করেছেন। পরবর্তী পর্যায়ে তিনি স্পেন সরকারের বৃত্তি নিয়ে উচ্চশিক্ষার জন্য স্পেন গমন করেন এবং প্রথমে মাদ্রিদের ফাইন আর্ট ইউনিভার্সিটিতে মুরাল পেইন্টিং এবং পরে সেখানেই আমেরিকান ইনফরমেশন সেন্টারে গ্রাফিক আর্ট বা ছাপচিত্রের চর্চা করেন। সেই থেকে তিনি ছাপচিত্রকেই প্রাধান্য দিয়ে কাজ করে চলেছেন। তবে মাঝে মধ্যে বিভিন্ন মাধ্যমে চিত্রকলারও চর্চা করে থাকেন এই শিল্পী মনি স্পেন প্রবাসী হবার পরেও প্রথম পর্যায়ে তিনি যে বাস্তবধর্মী শিল্পের চর্চা করতেন সেই চর্চা অব্যাহত রাখেন। তার প্রথম পর্যায়ের ছাপচিত্রেও এর প্রভাব লক্ষ্য করা যায়। কিছু কিছু চিত্রে জয়নুল আবেদিনের প্রভাবও লক্ষ্য করা গেছে, কিন্তু পরবর্তী সময়ে তিনি তার চিত্রের চারিত্রিক বৈশিষ্ট্য পাল্টে ফেলেন। ফলে তার চিত্র হয়ে ওঠে কখনো বিমূর্ত, আবার কখনো আধা বিমূর্ত। তবে আধা বিমূর্ত কাজের সংখ্যাই অধিক। শিল্পী মনিরের ছাপচিত্র কিংবা চিত্র সকল ক্ষেত্রেই চরিত্র এক। ফলে সহজেই সেগুলোকে শিল্পী মনিরের কাজ বলে চিহ্নিত করা যায়। মনিরের কাজের রং, ফর্ম, রেখা এবং অন্যান্য বিষয় এবং বিষয়ের ব্যবহার চমৎকার। এসবের সমন্বয়ে চিত্র যে রূপ ধারণ করে তাতে অনেকেই গতিধর্মী আখ্যায়িত করেছেন। কেউ কেউ কবিতার সমগোত্রীও বলেছেন। ফলে মনিরুল ইসলামকে ক্যানভাসের কবি হিসেবে বিবেচনা করা হয়। শিল্পী মনিরুল ইসলাম তার অনেক চিত্রে ক্যালিওগ্রাফির অনুভূতি সৃষ্টি করেছেন পত্রপত্রিকার ইমেজে এবং কবিতার লাইন সংযোজন এবং এসবের সঙ্গে রঙিন ক্ষেত্র যুক্ত করার মাধ্যমে। শিল্পী মনির তার এ সকল ছাপচিত্রের জন্য পেয়েছে বিশ্বখ্যাতি। শিল্পী মনিরুল ইসলাম কৃত ছাপচিত্রের বিষয় এবং বিষয়ের সহজবোধ্য এবং দুর্বোধ্যতা নিয়ে প্রশ্ন উঠালেও তার 60-এর দশকের চিত্রকর্ম নিয়ে কোনো প্রশ্ন উঠতে দেখা যায়নি, কারণ এ সময় তিনি জল রং মাধ্যমে দেশের প্রকৃতি এবং মানুষের কথা বলেছেন। এই সময়ে সৃষ্ট তার একটি চিত্রের নাম হুক্কা সেবক। 1967 সালে অঙ্কিত এই চিত্রটি ঢাকার চারুকলা অনুষদের সংগ্রহশালায় রয়েছে। শিল্পী অঙ্কিত এমন অনেক চিত্র রয়েছে যেগুলো 60-এর দশকের জনপ্রিয় চিত্র হিসেবে খ্যাত, কিন্তু স্পেন প্রবাসী হবার পর এ পথে আর অগ্রসর হননি শিল্পী। তিনি আন্তর্জাতিক অঙ্গনের সঙ্গে সামঞ্জস্য রেখে শিল্পচর্চায় পরিবর্তন আনে, গুরুত্ব দেন এচিং একুয়াটিন্ট এর ওপর। এ সকল চিত্রে শিল্পীর কল্পনা এবং বিষয় শূন্য ক্ষেত্র এবং রেখা প্রকৃতি এবং মানুষের স্থান দখল করে নেয়, হয়ে ওঠে ভিন্ন প্রকৃতির শিল্পী। বিষয়ের দিক থেকে ভিন্ন প্রকৃতির হলেও তার কাজের চরিত্রে জল রঙের ওয়াশ পদ্ধতির বৈশিষ্ট্য থেকেই যায়, যা তার চিত্রকর্মকে প্লাস্টিক চরিত্রে রূপায়িত করেছে। শিল্পরসে সমৃদ্ধ এ সকল চিত্রকর্ম নিয়ে তিনি বিশ্বের প্রায় সকল প্রদর্শনীতেই অংশগ্রহণ করেছেন। গুরুত্বপূর্ণ বহু পুরস্কার জিতেছেন।
আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক খ্যাতি অর্জন করেছেন। ফলে বর্তমান বিশ্বের অন্যতম খ্যাতিমান ছাপচিত্র শিল্পী হিসেবে তিনি পরিচিত। নেচারই আমাদের রিয়েল টিচার, এখান থেকে আমাদের সব নিতে হবে, সব শিখতে হবে, এর বাইরে আমরা যেতেই পারবো না। এখন নতুন জেনারেশনের কাছে এটা থাকবে, এটা কিন্তু এরকম কেন, মানুষ তো চাকা ওই গরু গাড়ির পাল নাই আমাদের এখন। হ্যাঁ, এইসব চেঞ্জ হওয়ার সাথে সাথে মানুষের রুচি চেঞ্জ হইতেছে। হ্যাঁ, এখনকার জেনারেশন যেটা পাচ্ছে এরা বলবে আমরা ভালো হইতে আসছি, আমরা বলবো আমাদের টাইমটা ভালো। হ্যাঁ, সুতরাং এই নেচার চেঞ্জ হচ্ছে, সাথে সাথে মানুষের ক্যারেক্টারও চেঞ্জ হইতেছে, বা এর উপরে আমরা সব ডিপেন্ডেন্ট। হ্যাঁ, তারপর ফাইনালি তো মানে আমরা সারেন্ডার করতে হয় নেচার টোটালি। শিল্পী মনিরুল ইসলাম 1997 সালে স্পেনের রাষ্ট্রীয় পদক পান। 2010 সালে তিনি ভূষিত হন স্পেনের মর্যাদাপূর্ণ সম্মাননা দ্য ক্রস অব দি অফিসার অব দি অর্ডার অব কুইন ইজাবেলায়। আন্তর্জাতিক বিভিন্ন পুরস্কার ও সম্মাননার পাশাপাশি তিনি আমাদের দেশে 1999 সালে 21 পদকে ভূষিত হন এবং একই সালে তিনি শিল্পকলা একাডেমি পদক সহ নানা সম্মাননায় সম্মানিত হন। আমরা মহান এই শিল্পীর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। ফ্রেন্ডস, আজ আমাদের আর্ট এন্ড ক্রাফট এখানেই শেষ করছি। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন নতুন কিছু আর্ট ও ক্রাফট আইডিয়াস নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এটিএন বাংলার সাথেই থেকো। বাই বাই।